আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত সেই নাটক অ্যাজ ইউ লাইক ইট দেখছেন কি না বা পড়ছেন কি না? যদি না পড়ে থাকেন পড়তে পারেন। অনেক বিখ্যাত একটা নাটক। সেই নাটকের মধ্যে বিখ্যাত একটা উক্তি আছে, অন্তত এই উক্তিটা সম্পর্কে জানেন, এই উক্তিটা শুনছেন, এমন হতে পারে আপনিও বলছেন বিভিন্ন ক্ষেত্রে। পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ। এই যে এই উক্তিটা হয়তো আপনারা শুনছেন, যার অর্থ দাঁড়ায় জীবনটাই একটা নাটক, যেখানে প্রতিটা মানুষ বিভিন্ন চরিত্র অভিনয় করে। আমি ভিডিওর শুরুতে এই কথাটা বা এই উক্তিটা আপনাদেরকে এই জন্যই বললাম। দেখেন, যদি বাংলাদেশের ক্ষেত্রে আপনি এই ধরনের কোনো উক্তি করতে চান, তাহলে কি বলবেন? আমার মতে বাংলাদেশের বিষয়ে এরকমভাবে উক্তি করা যায় যে পুরো বাংলাদেশটাই একটা কি বলে যে কৌতুক মঞ্চ, যেখানে পলিটিশিয়ানরা অভিনেতা আর দেশের নাগরিকরা নীরব দর্শক। মানে তারা যা মন চায় তাই বলেন, যেইটা যেভাবে তাদের মন চায়। মানে কথার মধ্যে তো একটা ন্যূনতম যুক্তি থাকা উচিত। বিশেষ করে যখন একটা রাজনৈতিক দলের প্রধান কথা বলবেন ইতিহাসের কোনো বিষয় নিয়ে, সেই বিষয়টা সম্পর্কে তো অবশ্যই মানে যুক্তি থাকতে হবে। হ্যাঁ, আপনি আপনার মতো করে বললেন, কিন্তু যুক্তি তো থাকতে, মানুষকে তো বোঝাইতে হবে। কিন্তু আমার মনে হয় কি যে তারা হয়তো বা এরকমভাবে ভাবেন যে বাংলাদেশের মানুষ এখনও সেই আগের আমলেই আছে, যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, মানে এই ধরনের মানুষ। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষ যে কত অ্যাডভান্স হয়েছে, বাংলাদেশের মানুষ যে ইতিহাস সম্পর্কে আগের চেয়ে অনেক ভালোভাবে অবগত আছে, সেই বিষয়টা তারা জানলেও বোধহয় মানতে চান না। দেখেন, জামাতে ইসলামের আমির জনাব শফিকুর রহমান, তিনি একটা উক্তি করছেন ফেনী তার দলের একটা সমাবেশে বক্তব্য দেওয়াকালে। সেই উক্তিটা আমি যদি আগে দেখতাম, ধরেন এখন না, 5ই আগস্টের আগে বা ধরেন আজ থেকে 2-3 বছর আগে যদি দেখতাম, তাহলে হয়তো বা আমার মনের মধ্যে অন্য কোনো প্রতিক্রিয়ার জন্ম হইতো। কিন্তু এখন তার এই উক্তিটা শোনার পরে আমার মনের মধ্যে হাস্যরসের উদয় হয়েছে, মানে প্রতিক্রিয়াটা হাস্যরসে পরিণত হয়েছে। আমি বিশ্বাস করি এইটা শোনার পরে আপনিও বলবেন যে হাসতে হাসতে আমি শেষ। কারণ এইখানে তো ক্ষোভেরও কিছু নাই, এইখানে রাগেরও কিছু নাই। কারণ আমরা তো জানি যে আদৌ ঘটনাটা কি ঘটছিল। এখন যদি এসে তারা সেইটা পুনরায় দাবি করে, তাও আবার লেবাসটা কি দেখেন, পরিপূর্ণ আমাদের ধর্মীয় লেবাস, এবং তারা সেইভাবেই রাজনীতি করে, মানে আমাদের ধর্মটাকে ব্যবহার করে রাজনীতি করে। আমি আপনাদের সেই উক্তিটা জানাই। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দাঁড়িপাল্লা মার্কা এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের মার্কা। এই যে একটা লাইন, দাঁড়িপাল্লা মার্কা এ দেশের এই শব্দটা যদি তিনি না বলতেন, তাহলে আমি কোনো কথাই বলতাম না, এই বিষয় নিয়ে আমি কোনো আলোচনাই করতাম না। যে হ্যাঁ, তারা বলতে পারে যে দাঁড়িপাল্লা মার্কা তাদের স্বাধীনতার সার্বভৌমত্বের মার্কা, তাহলে ঠিক আছে। কিন্তু যখন এ দেশের কথা বলে, তখন আপনি বলেন তো এইটার মধ্যে কোনো যুক্তি আছে কি না? এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের মার্কা কি সেটা আমি বলতে চাই না, কিন্তু দাঁড়িপাল্লা যে স্বাধীনতা সার্বভৌমত্বের মার্কা না, সেইটা তো নিশ্চিত, সেইটা শতভাগ নিশ্চিত। কিভাবে দেখেন, এদেশ স্বাধীন হয়েছে কিভাবে? মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। এদেশ সার্বভৌমত্ব পাইছে কবে? মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, স্বাধীনতা অর্জনের মাধ্যমে। এখন সেই সময় এই জামাতে ইসলামের এই দাঁড়িপাল্লা প্রতীকের ভূমিকা কী ছিল? ভূমিকা ছিল স্বাধীনতার বিপরীতে, ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের বিপরীতে, ভূমিকা ছিল যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেন তৈরি না হয়। এখন তারা বিরোধিতা করা সত্ত্বেও যখন বাঙালিরা জয়লাভ করছে, 53 বছর পরে এসে স্টেজে দাঁড়িয়ে ক্যামেরার সামনে মাউথপিস দিয়ে বলতেছেন যে তাদের প্রতীক, দাঁড়িপাল্লা প্রতীক নাকি এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। আপনি কোনোভাবে কি এটা মেনে নিতে পারবেন? মানে কথাটা কইল কি কথাটা আপনি একটু মানে ভাবেন। দেখেন, আরও কিছু কথা তিনি এখানে বলছেন। রাজনীতি ও নেতৃত্বের পরিবর্তন প্রসঙ্গে ডক্টর শফিকুর রহমান বলেন, রাজার ছেলে রাজা হবে কিংবা মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, এমন রাজনীতি জামায়াত সমর্থন করে না। বেশ সুন্দর কথা।
দলটির লক্ষ্য এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করা যেখানে একজন রিক্সা চালকের ছেলেও দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে। স্বপ্ন তো অনেকেই দেখে, স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু যোগ্যতার বিষয়টা কয়জন মানে আমলে নেয়। তারপরে তিনি যে কথাটা বলছেন দেখেন, তিনি বলেন দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন বানানো বস্তা পচা রাজনীতি আর তারা দেখতে চান না। তারা নাকি দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন বানানো বস্তা পচা রাজনীতি, মানে শুধু যে হাস্যকর বক্তব্যই উক্তি তিনি বলছেন তাই নয়, এইখানে এই লাইনটা দ্বারা কিন্তু স্ববিরোধী বক্তব্য তিনি দিচ্ছেন, মানে নিজের বিরুদ্ধে। আমরা তো এটা জানি যে বাংলাদেশ কবে বা কত সালে কাদের শাসনামলে দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন হয়েছিল, তাও আবার বিশ্ব চ্যাম্পিয়ন। তখন কারা সরকার গঠন করছিল? তখন কিন্তু এই যে এখন যে যিনি এই কথাটা বললেন তারাও কিন্তু সরকারে ছিলেন, তাদেরও লোক কিন্তু মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন। তাহলে স্ববিরোধী বক্তব্য হলো না? দেখেন তারপরে বলছে, বেকারত্বের বিষয়ে জামায়াতে আমির স্পষ্ট করেন যে তার দল বেকার ভাতার বিশ্বাসী নয়, বরং প্রত্যেক যুবক যুবতীর হাতে মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চায়। সুন্দর কথা, মানে এত সুন্দর কথা আপনি মনে করবেন যে এত সুন্দর কথা তো অন্য কোনো রাজনীতিবিদ বলেই না। কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি যে বিভিন্ন এই মানে তাদের তাদের যারা কি বলেন এই এ টিম, বি টিম, সি টিম বা কি বলে যে একই সত্তা বিভিন্ন রূপে আছে, তাদেরকে দেখি নির্বাচন করবে দান খরচের টাকা নিয়ে, মানুষের কাছে সাহায্যের হাত পাইতেছে। আমি নির্বাচন করব, জনপ্রতিনিধি হব, আমাকে অর্থ দান করুন। আর তিনি বলতেছেন বেকার ভাতা, রাষ্ট্রের কাছে দেখেন উন্নত রাষ্ট্রগুলোতে কিন্তু এই ভাতাগুলো আছে, মানে এগুলো বন্ধ করে দেবে তারা, আপনি নিশ্চিত থাকেন তারা যদি ক্ষমতায় আসে এগুলো বন্ধ করে দেবে। ফেনীর আঞ্চলিক সমস্যা ও জাতীয় স্বার্থ প্রসঙ্গে তিনি বলেন, ফেনী নদী দিয়ে কথা বলায় আবরার ফাহাদকে অধিপত্যবাদের দালালদের হাতে প্রাণ দিতে হয়েছে। জামাত ক্ষমতায় গেলে ফেনীবাদের বিষয়ে প্রতিবেশী দেশের সাথে আলোচনা করবে। প্রতিবেশী দেশ মানে ভারত। ভারতের সাথে নাকি জামাত যদি ক্ষমতায় যায় আলোচনা কইরা ফেনীবাদের বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে, ফেনীবাদ করে ফেলাবো, এরকম কথা বলছেন। সেইটাকে আপনার কাছে কোনোভাবে গ্রহণযোগ্য পায় এবং কোনোভাবে যুক্তি আছে কথার মধ্যে? ভারতের স্পষ্ট বক্তব্য যে তারা কোনোভাবেই জামাতে ইসলামকে মেনে নিতে পারে না এবং তারা জামাতে ইসলামকে তাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ দেখে। আর তিনি বলতেছেন যে তারা যদি সরকার গঠন করে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে বৈশা এটা সমাধান করে ফেলাইব। স্ববিরোধী বক্তব্য, হাস্যকর বক্তব্য, মানে খুবই সিরিয়াসলিভাবে বলেন, এই গুণটা তাদের মধ্যে আছে। দেখবেন তারা মানে কোনো যুক্তি নাই, কোনো যুক্তি দিতে পারবো না। এইটার কোনো যুক্তি তিনি দিতে পারবেন যে দাঁড়িপাল্লা কোন হিসাবে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মার্কা হয়? এটার কোনো যুক্তি তার কাছে আছে? নাই, হয়তো মানে এমনি গজামিল দিয়ে তিনি কোনো, আবার দেখবেন যে যাই বলুক না কেন তাদের যারা সমর্থন আছেন তারা বাহবা দিতে থাকেন, হাতে তালি দেন, কমেন্ট বক্সে একেবারে সুনাম তাকে মাথায় তুলে রাখার চেষ্টা করেন, কিন্তু বাস্তবতার সাথে তো তাদের মিল নাই। বাস্তবতার সাথে মিল আছে? কোনোভাবেই বাস্তবতার সাথে মিল নাই। আমি এই যে নিউজটা চাইলে আপনারাও পড়ে নিতে পারেন, শিরোনামটা আপনাদেরকে বলে দিই, দাঁড়িপাল্লা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের মার্কা জামাতে আমির। এইটা লিখে যদি আপনি গুগলে সার্চ দেন দেখবেন অনেক নিউজ আসবে, অথবা পত্রিকা তো আগামীকাল দেখতে পারবেন, কারণ এটা আজকের নিউজ, 30শে জানুয়ারির নিউজ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক দাঁড়িপাল্লা মার্কা। মানে আজকে যে মানে কি বলে যে যে ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নাই, ধরেন এই বাংলাদেশের ইতিহাস বা এই আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে যার কোনো ধারণা নাই, সেও তো এই কথাটা মানতে নারাজ, সেও মানবে না যে এটা কোনোভাবেই হতে পারে না। যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করছে তাদের মার্কা সার্বভৌমত্ব স্বাধীনতার প্রতীক কীভাবে হয়? প্রিয় দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।